লিয়ানশেং রাজ্যের একটা সুন্দরী মেয়ে তার পরিবারে একদিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেটা আসলে তারই ধূর্ত দুলাভাইয়ের সাজানো ছিল। তার এই কঠিন সময়ে তৃতীয় রাজপুত্র জিয়ান, যেও কিনা একই ষড়যন্ত্রের শিকার ছিল, সে তাকে সাহায্য করে। তারা দুজন নানা বিপদ, যুদ্ধ আর অনেক কষ্ট পেরিয়ে সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু এ কেমন ভালোবাসা? কারণ তার এই দুলাভাই তার বোনকে খুন করেছিল, আর সে তার দুলাভাইয়েরই প্রেমে পড়েছে। সে কি তাহলে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবে, নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? যেহেতু সে জন্ম থেকে অন্ধ ছিল, তাহলে সে এত প্রতিশোধই বা কিভাবে নেবে? আজকের এই রোমাঞ্চকর ড্রামার কাহিনীটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। এপিসোডের শুরুতেই একটা অন্ধ মেয়েকে দেখতে পাই। সে তার মুখ ঢেকে রেখেছিল। এই হোটেলে সে সবচেয়ে বেশি সুন্দর পিয়ানো বাজাতে পারে, কিন্তু সে ছিল জন্ম থেকেই অন্ধ, মানে চোখে কিছু দেখতে পায় না। যখন সে মিউজিক বাজাচ্ছিল, তখন সেখানে থাকা একজন কাস্টমার বলছিল এই দেশের নবম প্রিন্সের যে ওয়াইফ ছিল সে নাকি মারা গিয়েছে। সবাই শুনেছে তার সঙ্গে নাকি অন্য একটা লোকের অবৈধ সম্পর্ক ছিল। তার হাজবেন্ড নবম প্রিন্স তাকে হাতে নাতে ধরেছে আর তাকে মেরে ফেলেছে। শুনেছে ওই রাজকুমারী নাকি অনেক সুন্দরী ছিল, তাই ওই লোকের দেখার ইচ্ছা ছিল যে তাকে বিছানায় কতটা সুন্দর লাগে। এসব কথা সহ্য করতে না পেরে অন্ধ মেয়েটি তার গলার ভেতর হেয়ারপিন ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর এটাই হলো সুজিন, যে আমাদের এই ড্রামার মেইন লিড। সে এই লোকটাকে মেরেছিল কারণ এই লোকটা একটু আগে যেই মেয়ের কথা বলছিল সে ছিল তারই বোন সুফেং। এজন্য সে এটা সহ্য করতে পারেনি। আর তাদের এই হোটেলের মালিক এই বিষয়টাকে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করে নেবে, তাই সে চিন্তামুক্ত ভাবে সেখানে থেকে চলে যায়। এদিকে আমরা নবম প্রিন্সকে দেখি। সে ছিল অনেক বেশি কঠোর আর নিষ্ঠুর হৃদয়ের। কাউকে হুটহাট মেরে ফেলতে তার একটুও কষ্ট হয় না, তাই তাকে এই রাজ্যের সকলেই খুবই ভয় পায়। ছোট্ট একটা সমস্যার জন্য সে তার সেনাপতিকে অনেক কঠোর সাজা দেয়। অন্যদিকে রানীমাকে দেখতে পাই। একটু আগে আমরা যে নবম প্রিন্স জিউকে দেখেছি, তাকে নিয়ে রানীর কেন যেন সন্দেহ হচ্ছিল। কারণ 3 বছর আগে তার ছেলে যেমন ছিল এখন তার ছেলেকে তেমন মনে হচ্ছে না, অনেকটা পরিবর্তন মনে হচ্ছে। তখন পাশে থাকা তার ভাগ্নি তাকে বলে 3 বছর পরে রাজকুমার ফিরে এসেছে, এজন্যই হয়তো এখন তার ছেলেকে তার পরিবর্তন মনে হচ্ছে। আর তাছাড়াও এখন প্রিন্স জিউয়ের কাছে এই রাজ্যের ক্ষমতা আছে, আর এই কারণে রানীমা তার নিজের উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। সে তার অন্য ছেলেকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছিল আর নিজেও ক্ষমতাপূর্ণ হতে চাইছিল। কিন্তু যখন থেকে জিউ ক্ষমতায় এসেছে তখন থেকে তার চারিদিকে শুধু গার্ড থাকে। তখন তার ভাগ্নি তাকে চিন্তা করতে বারণ করে আর বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই দিন সে 3 জন মিউজিশিয়ানকে সেখানে নিয়ে আসে। তাদের মধ্যে একজন ছিল সুজিন। সুজিনের চেহারা দেখা মাত্রই প্রিন্সেস তাকে চিনে ফেলে। সে ওই মেয়েটির নাম জিজ্ঞাসা করে আর দেখতে পায় সে হলো অন্ধ। আর এই মেয়েটি দেখতে একদম হুবহু রাজকুমার জিউয়ের আগের স্ত্রীর মতো। সে তাকে একবার টেস্ট করে দেখে যে সে আসলেই অন্ধ কিনা, এজন্য তার হাতের উপর মোম গলিয়ে দিয়ে দেয়। কিন্তু এবার সে শিওর হয়ে যায় এই মেয়েটি আসলেই অন্ধ। তখন সে ওই মেয়েটিকে একটা কাহিনী বলে যে 3 বছর থেকে প্রিন্স জিউ কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। তার একটাই জেদ যে সে বিয়ে করলে শুধুমাত্র তার আগের স্ত্রী সু ফেংকেই করবে। কিন্তু সে তো আর বেঁচে নেই, তবে তুমি দেখতে হুবহু তার মতো। তখন মেয়েটি তাকে বলে কিন্তু আমি তো অন্ধ, রাজা কি আমাকে পছন্দ করবে? তখন প্রিন্সেস তার কপালে একটা টিপ এঁকে দিয়ে বলে অবশ্যই পছন্দ করবে, তোমার এই চেহারার কারণে। এদিকে আমরা প্রিন্স জিউকে দেখতে পাই। তার পাশে তার স্ত্রীর ছবি আঁকানো ছিল। সে তাকে অনেক মিস করে। এখন পর্যন্ত হাজারো মেয়ে তাকে ইমপ্রেস করতে এসেছে, কিন্তু কেউই তাকে ইমপ্রেস করতে পারে না। সে ওই মেয়েকে মেরে ফেলে, কারণ তাদের মধ্যে কেউ তাকে মারতে আসে তো কেউ তার কনকুবাইন হওয়ার লোভে আসে। যাই হোক, তখনই তার সার্ভেন্ট এসে তাকে জানায় প্রিন্সেস বলেছে আগামীকালকে নাকি তার জন্য একটা সারপ্রাইজ আছে। পরদিন সকালে যখন প্রিন্স বের হচ্ছিল তখনই সুজিনকে দেখে সে চমকে যায়। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। 3 বছর আগে তার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে ধরা পড়েছিল। এই অপরাধের কারণে সে তাদের পরিবারের সকলকে মেরে ফেলেছে, আর একই সাথে তার স্ত্রী সু ফেংকেও মেরে ফেলেছিল। কিন্তু 3 বছর পরে তার স্ত্রীকে জীবিত দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সুজিন নিজের পরিচয় দেয়, কিন্তু কোনো কথা না শুনে সে তাকে জড়িয়ে ধরে। দূর থেকে প্রিন্সেস এটা দেখে উদ্দেশ্যমূলকভাবে সেখানে আসে আর জিজ্ঞাসা করে আপনার জন্য সারপ্রাইজ এনেছি, আপনার কি পছন্দ হয়েছে? এই মেয়েটা এই শহরের সবচেয়ে সুন্দর মিউজিক বাজায়, এজন্য আগামীকালকে অনুষ্ঠানের জন্য তাকে এখানে ইনভাইট করা হয়েছে। তবে সে দেখতে একদম আপনার আগের স্ত্রীর মতো, আর একই সাথে সে অন্ধ। আশা করি আপনার তাকে পছন্দ হয়েছে। তখন তার ভাই বলে হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। প্রিন্সেস সেখানে থেকে চলে যাওয়ার পরে সে সুজিনকে জিজ্ঞাসা করে সে কি আসলেই চোখে দেখতে পায় না, নাকি এমন ভান ধরে আছে। তখন সুজিন বলে সে ছোটকাল থেকেই চোখে দেখতে পায় না, সবকিছু একদম অন্ধকার দেখে। প্রিন্স তার কাছে গিয়ে বলে এখন কি দেখতে পাচ্ছ? তখন সে বলে কিছুই না, অন্ধকার। তবে আমি আপনার হার্টবিট অনুভব করতে পারছি, মনে হয় আপনি আমার প্রেমে পড়ে গেছেন। এটা শুনে রাজকুমার রেগে বলে তোমার সাহস কিভাবে হলো এ ধরনের চিন্তা ভাবনা করার? তুমি কি জানো এখন পর্যন্ত এখানে যতগুলো মেয়ে এসেছে 7 দিনের বেশি কেউই বেঁচে থাকতে পারেনি। তারপরেও সে তার ফ্লার্ট করার চেষ্টা করে। তখন রাজকুমার তার উপরে রেগে তাকে ওখানে ফেলে রেখে চলে যায়। তখন সুজিন ভীষণ রেগে যায়, আর এখানে আমরা তার
তার আসল রূপ দেখতে পারি। সে আসলে অন্ধ নয়, সে চোখে দেখতে পায়, আর সে এখানে এসেছিল ইচ্ছে করেই, কারণ এই প্রিন্সের আগের স্ত্রী সুফেং ছিল তার বোন। সে তার বোনের এবং তার পুরো পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে। রাত হয়ে যায় জন্য একজন সার্ভেন্ট তাকে তার প্রাসাদ দেখিয়ে দেয়, যেখানে সে এখন থেকে থাকবে। সার্ভেন্ট চলে যাওয়ার পরে সে চারিদিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, এই প্রাসাদ এবং এই রাজ্যের প্রতি আমার প্রচন্ড ঘৃণা। এখন এখানে থেকে আমার বোনের মৃত্যুর বিরুদ্ধে সকল প্রমাণ আমাকে জোগাড় করতে হবে। এটা ভেবে তার বোন যেই প্রাসাদে থাকতো সে ওখানে যায় প্রমাণ খোঁজার জন্য, কিন্তু প্রিন্স আগে থেকেই সেখানে ছিল আর একজন চোরকে মেরে রেখেছিল। যখন সে ভেতরে প্রবেশ করে একজনকে মরে থাকতে দেখে তখন অনেক ঘাবড়ে যায় আর অন্ধ হওয়ার নাটক করতে শুরু করে। আড়াল থেকে প্রিন্স জিউ তার উপরে লক্ষ্য রাখছিল যে সে আসলে অন্ধ কিনা। এমনকি এটা সামনাসামনি পরীক্ষা করার জন্য সে তার মুখের সামনে একটা চাকু রাখে, কিন্তু সুজিন সোজা হেঁটে যাচ্ছিল। তখন সে আওয়াজ দিলে সুজিন পড়ে যায় আর সে তাকে সামলায়। রাজকুমার তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন সে বলে, আমি যাওয়ার সময় আমার হাত থেকে একটা ব্রেসলেট খুলে পড়ে গিয়েছে, সেটা খোঁজার জন্য এখানে এসেছি। আমি কি ভুল কোনো জায়গায় চলে এসেছি? তখন রাজকুমার বলে, তুমি ভুল কোনো জায়গায় নয়, বরং মৃত্যুপুরীতে চলে এসেছো। এটা বলে সে তাকে সঙ্গে করে নিজের ঘরে চলে যায়। সে গোসল করছিল, তখন সুজিন তাকে সার্ভ করতে এলে সে ভীষণ রেগে যায়। তখনই পাশে কাউকে দেখতে পায় আর সে তার সঙ্গে নাটক করতে শুরু করে, কারণ সে জানতো প্রিন্সেস তার উপরে নজর রাখছে। যখন সে সুজিনকে জড়িয়ে ধরে আর বলে তাকে সার্ভ করতে, তখন সুজিন তাকে বলে, আপনাকে উপর থেকে যতটা কঠোর আর নিষ্ঠুর মনে হয়, আপনি আসলে তেমন খারাপ নন, আপনি অনেক দয়ালু। এটা শুনে তার সুফেং এর কথা মনে পড়ে, কিন্তু এরপরেই সে তাকে ছেড়ে দিয়ে বলে, তুমি সে নাও। এটা বলে সে ওখানে থেকে চলে যাওয়ার নাটক করে, তবে সে যায় না। সে দূর থেকে দাঁড়িয়ে দেখতে চাইছিল এই মেয়েটি আসলেই অন্ধ কিনা। যদি সে অন্ধ হয় তাহলে এখানে সে নিজের কাপড় খুলে গোসল করবে। সুজিনও এই বিষয়টা বুঝতে পেরে যায়। তখন সে আর কোনো উপায় না পেয়ে কাপড় খুলতে শুরু করে, কিন্তু এটা দেখে রাজকুমার নিজেই এক সময় লজ্জা পেয়ে সেখানে থেকে চলে যায়। রাজকুমার চলে যাওয়ার পরে সে তার বোনের প্রাসাদের তালার চাবির একটা ছাপ নিয়ে নেয়। পরদিন সকালে প্রাসাদে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়। সেখানে সে বসে বসে মিউজিক বাজাচ্ছিল। এখানে রাজকুমার সহ তার বাকি সব কনকুবাইন এবং তার বোনও উপস্থিত ছিল। তখনই সে ইচ্ছে করে সুজিনের চেহারার কাপড় সরিয়ে দেয়, আর সেই মেয়েগুলো দেখে বুঝতে পারে এটা তো সুফেং। কিন্তু তখন প্রিন্সেস তাদেরকে বলে এটা সুফেং নয়, বরং তার মতো দেখতে। কিন্তু তারপরেও তাদের অনেক হিংসে হচ্ছিল, কারণ সে রাজকুমারের ফেভার পেয়ে গিয়েছে। সুজিন যখন উঠে চলে যাচ্ছিল তখন তারা ইচ্ছে করে তার পায়ের সামনে একটা ফল রাখে, যার কারণে সে পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই রিনফেং এসে তাকে ধরে। রিনফেং এর কাছে থাকা ছোট একটা পাউচ ব্যাগ দেখে সে বুঝতে পারে এটা হলো সেই ছেলেটি যাকে ছোটবেলায় সে এই ব্যাগ গিফট করেছিল। রিনফেংও তার নাম শুনে চিনতে পারে যে এটা কে, যদিও তার চেহারা একদম আগের কনকুবাইনের মতো ছিল। যাই হোক, রিনফেং এখানে সুজিনকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যেটা দেখে প্রিন্স জিউ এর একটু জেলাস ফিল হয়। সুজিনের পায়ে যেহেতু সে ব্যথা পেয়েছিল, এজন্য রিনফেং তাকে সাহায্য করতে চাইলে জিউ তাকে কোলে করে নিয়ে সেখানে থেকে রুমে চলে আসে। সুজিন তার কাপড় ধরে টান দিলে সে তার উপরে পড়ে যায়। তখন সুজিন রাজকুমারকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে পছন্দ করে ফেলেছেন? অন্য সবার সামনে আমাকে এত বেশি কেয়ার কেন করছেন? রাজকুমার তখন বলে, এটা তোমার ভুল ধারণা। সে রাজকুমারকে একটু সিডিউস করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার তাকে সাবধান করে দিয়ে বলে, ভুলে যেও না তুমি আগুন নিয়ে খেলা করছো, তাই সাবধান হয়ে যাও। এটা বলে রাজকুমার সেখানে থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে সুজিনের কাজ হয়ে গিয়েছিল। সে তার বোনের প্রাসাদের চাবি উদ্ধার করে ফেলেছিল। এখন সে ওই প্রাসাদে গিয়ে তার বোনের ঘরের তালা খোলার চেষ্টা করে। এরপরে সে তার বোনের ঘরের ভেতরে গিয়ে সব জিনিসপত্রগুলো দেখছিল আর কান্না করছিল। তার বড় বোনের কথা তার খুবই মনে পড়ছিল। তখনই সে পাশে একটা বাক্স দেখতে পায়, যেই বাক্স অনেকদিন আগে সে তার বোনকে গিফট করেছিল। আর এই বাক্স খুলতে হলে তাকে একটা পাথর ম্যাচ করতে হবে, যেটার মধ্যে একটার অর্ধেক তার কাছে ছিল আর একটার অর্ধেক তার বোনের কাছে থাকার কথা, কিন্তু সেটা সে আশেপাশে খুঁজে পায় না। সে অনুমান করতে পারছিল নিশ্চয়ই তার বোন মারা যাওয়ার আগে তার জন্য এখানে কোনো একটা তথ্য বা চিঠি রেখে গিয়েছে। এজন্য সে ওই পাথরের বাকি অর্ধেক অংশ খোঁজার জন্য প্রিন্সের রুমে চলে যায়। চুপি চুপি সে প্রিন্সের রুমে সার্চ করতে থাকে। তখন একটা গুরুত্বপূর্ণ টোকেন তার চোখে পড়লে প্রিন্স সেখানে চলে আসে। সে ওখানে বসে পড়ে। প্রিন্স তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, গতবার আমি আপনাকে ভালোভাবে সার্ভিস দিতে পারিনি, আশা করি এবার আপনি আমাকে সুযোগ দেবেন। এটা বলে সে প্রিন্সের কাছাকাছি চলে যায়, তার পোশাক খুলতে শুরু করে। এটা দেখে প্রিন্স ইমপ্রেস হয়ে যায় আর তাকে নিজের কোলে নিয়ে বসে। এই সবকিছু বাইরে থেকে একটা সার্ভেন্ট দেখে ফেলে। পরদিন সকালে সেই সার্ভেন্ট সুজিনকে জিজ্ঞাসা করে গতরাত কেমন কেটেছে। তখন সে তেমন কিছুই বলে না, কিন্তু তারা জানতো গতকাল রাতে সে সারা রাত রাজার সঙ্গেই থেকেছে। তাহলে কি রাজকুমার সত্যি তাকে পছন্দ করে ফেলেছে? এখন
এখন গতরাতের দৃশ্য দেখানো হয়। গতরাতে আসলে প্রিন্স জিউ তার সঙ্গে কিছুই করেনি, বরং সে তো তাকে বলেছিল এমন পিয়ানোর মিউজিক বাজাতে যেন সে ভালোভাবে ঘুমাতে পারে, আর সে যদি রাজকুমারের মন পেতেই চায় তাহলে তাকে সারা রাত এটা বাজাতে হবে। এই জন্য গতরাতে না ঘুমিয়ে সে সারা রাত শুধু পিয়ানো বাজিয়েছিল। রাজকুমারের ঘুম বেশ ভালোই হয়েছিল। পরদিন সকালে উঠে রাজকুমার তাকে এমন একটা ড্রিঙ্কস দেয় যার ভেতরে বিষ মেশানো ছিল, কিন্তু সে যে অন্ধ এটা তো তাকে প্রমাণ করতেই হতো। এজন্য সে না চাইতেও সেই ড্রিঙ্কস খেয়ে ফেলে, কিন্তু রাজকুমার আসলে তাকে টেস্ট করার জন্য এটা খাইয়েছিল, এর ভেতরে কোনো পয়জনই ছিল না। এসব কিছু ভেবে তার অনেক রাগ হচ্ছিল।